আমরা তো শুরু থেকেই বলে আসছি এই ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশের মৌলিক যে অর্গানগুলি এগুলি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে, এরপরে মানুষের জীবনের নিরাপত্তাকে অনিশ্চিত করে দেওয়া হয়েছে, খুন গুম আয়নাঘর তৈরি করে বিরোধী মতের লোকদের উপর যে জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, এইটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নিকৃষ্ট দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু আসলে পরিস্থিতি বলতে গেলে তো বলার তো শেষ নাই। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন এবং এই ট্রাইব্যুনালে যে বিচার করা হয়েছে এই বিচারকে একটি ন্যায়ভ্রষ্ট বিচার এবং এই প্রক্রিয়াটা কি অবৈধ ঘোষণা করা হয়েছে এবং যে বিচারে আমাদের আমিরে জামাত সেক্রেটারি জেনারেল নায়েবে আমিরদেরকে হত্যা করা হয়েছে, বলতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে এই যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল বলছি আমি, এর মূল কারণ দেখেন, নতুন আইন তৈরি করে যেটা আন্তর্জাতিক আইনেও এটা কভার করে না, দেশীয় আইনেও এটা কভার করে না, নতুন আইন তৈরি করে জামাত নেতৃবৃন্দের বিচার করা হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে, যেখানে 6 মাইল দূর থেকে দেখছেন বলে সাক্ষী হিসেবে গ্রহণ করে আপনি এক নেতাকে আজহার ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আপনার কত বড় জুলুম! 6 মাইল দূর থেকে দেখা যায়? আমরা তো ঘরের বাইরেই দেখি না, আমার পিছনে কি আছে সেটাই আমরা দেখি না, আর একজন লোক 6 মাইল থেকে দেখছেন, তার ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারের নামে প্রহসন করে মিথ্যা সাক্ষী এবং মিথ্যা তদন্ত কর্মকর্তা এবং মিথ্যা বিচারপতি, এরা কিন্তু সবাই মিলে ষড়যন্ত্র করেই জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এটাকে বিচারিক হত্যা বলে আখ্যায়িত করেছেন। কাজেই এরকম একটা পরিস্থিতিতে দেশের ছাত্র সমাজ যেভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, তো এখন নতুন বাংলাদেশে আমরা কি সেই ফ্যাসিবাদী আমলের সব জিনিসকে রেখেই আমরা নির্বাচন করব? তাহলে আর মানুষের জীবন দেওয়ার দরকার কী ছিল? মানুষের রক্ত দেওয়ার কী দরকার ছিল? এ কারণে জামাত শুরুর থেকেই আমরা এই কথা বলে এসেছি, নাম্বার 1 এই গণহত্যার বিচার করতে হবে। আমার মনে হয় এই পয়েন্টে বাংলাদেশের 18 কোটি মানুষের কারোর ফ্যাসিবাদের দোসর ছাড়া শেখ হাসিনা সহ এই গণহত্যাকারীদের বিচারের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো ফ্যাসিবাদের দোসর যারা আছে, ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন সরকারের ভিতরে যারাই থাকুন না কেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এ কারণে এই যে মাঝে মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রশাসনের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিন্তু আসলে এই ফ্যাসিবাদের লোকেরাই এই কাজটা করছে। হয়তো বিভিন্ন না, এখন তার ফ্যাসিবাদ নাই, কিন্তু ফ্যাসিবাদের এই লোকেরা তো আছে, তারা এখন নানান জায়গার সাথে সম্পৃক্ত হয়ে এই সরকারের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে তারা লিপ্ত, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা লিপ্ত। এদেরকেও চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। এবং আমরা আগাগোড়াই এ কথা বলে এসেছি যে এই যে আপনার ফ্যাসিবাদের আমলে যে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে নির্বাচনের নামে যে প্রহসনটা হয়েছে, এটাকে সংস্কার করতে হবে। এজন্য আমরা বলছি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য এবং দেশকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার করেই আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কেউ প্রশ্ন করতে পারেন, অনেকেই প্রশ্ন করেনও যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমাদের অভিজ্ঞতা হলো দেশ স্বাধীনতা লাভের পরে এই 54 বছরে
কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশের কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। সুতরাং আমরা এবারে যে সংস্কার কমিশনের সাথে যে ঐকমত্য কমিশনের সাথে যে আমাদের আলোচনা চলছে, সেখানেও আমরা এটা বলেছি যে বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে। যেহেতু রাজনৈতিক কোনো দলের, কোনো সরকারের, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এ পর্যন্ত সুষ্ঠু হয় নাই, এবং এ ব্যাপারে যদি গণভোট নেওয়া হয়, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ এর পক্ষে রায় দেবে। আমরা এটা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আগে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এবং আমরা শুরু থেকে এটাও বলে আসছি, ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। তার কারণ অসংখ্য ভুয়া ভোটার ফেসিবাদের আমলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এদেরকে বাদ দিতে হবে। যারা এই 16 বছরে ইন্তেকাল করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে, মৃত্যু ব্যক্তিদেরকে বাদ দিতে হবে। আর এই 16-17 বছরে 8 সালের নতুন ভোটার হয়েছে সর্বশেষ, এরপর তার নতুন ভোটার হয় নাই। তাহলে 8 সালের পরে কয় বছর হয়? 16-17 বছর, 17-18 বছর হয়ে গেছে। এই 17-18 বছরে যারা ভোটার হয়েছে এদের সংখ্যা তো কম না, অনেক সংখ্যা। এদেরকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। ভুয়া ভোটার, মৃত্যু ব্যক্তিদেরকে ভোটার তালিকাতে বাদ, নতুন ভোটারদেরকে ভোটার তালিকায় হালনাগাদ করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এটা কিন্তু আমরা আগের থেকেই বলে আসছি, যাতে করে যাদের ভোটার হওয়ার মতো এরা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাই, সরকারকেও আমরা জানাচ্ছি, সবাইকে আমরা জানাতে চাই যে বাংলাদেশের মানুষ একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য অপেক্ষা করছে, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখানে যদি আবারও মানে ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটে, জোর করে ভোট নেওয়ার কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা রক্ত দিলাম কেন? জীবন দিলাম কেন? কেন আবু সাইদ মারা গেল? কেন মুগ্ধ শহীদ হলেন? অসংখ্য ভাই বোনেরা কেন শহীদ হলেন? এই কেনর উত্তর কিন্তু সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে। তবে আমরা সরকারকেও বলবো, আপনাদের কাজ অনেক স্লো, আপনারা কাজ দ্রুত করুন।